এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সেখান থেকে তৌহিদুল তারেক। এখন টিভির টিম পৌঁছে গেছে পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থলে। নিয়মিত অনুষ্ঠান ভোটারের ইশতেহারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদুল তারেক। দর্শক, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমরা অবস্থান করছি ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে। এই জেলাতে 5টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 35 জন প্রার্থী। দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তাদের ভোট কেন্দ্রে তাদের ব্যালটে ভোট দিতে উৎসাহ করতে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আজকের এই প্রোগ্রামে আমরা জানার চেষ্টা করব যে রাজনৈতিক দলগুলো কি প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের কাছে পৌঁছাচ্ছেন। তবে তার আগে আজকে আমাদের সাথে উপস্থিত অতিথিদের সাথে একটু পরিচিত হয়ে নিব। শুরুতে আমার ডান দিকে উপস্থিত আছেন দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, সহসভাপতি, জেলা বিএনপি। আমার বাম পাশে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহজাহান খান, আমির শহর জামাত চাঁদপুর। এবং আমার সর্বডানে উপস্থিত আছেন মোহাম্মদ মাহবুব আলম, আহ্বায়ক, জেলা এনসিপি চাঁদপুর। এবং আমার সর্ববামে উপস্থিত আছেন সোহেল রুশদি, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই যদি আমাদের যিনি অতিথি বিএনপির প্রতিনিধিত্ব করছেন এখানে দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনী প্রচারণা চলছে, নির্বাচন খুব কাছে চলে এসছে, আপনারা ভোটারদেরকে নিজেদের দলে টানতে কিংবা আপনাদেরকে ভোট দিতে আসলে কোন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে? ধন্যবাদ। আজকের এই আলোচক বৃন্দ, আমি সবাইকে প্রথমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা ভোটদান করবেন 12 তারিখে, এটাই তাদের প্রত্যাশা। আমাদের দল হিসাবে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা করেছি ইতিমধ্যেই। সেই ঘোষণা অনুযায়ী আমাদের জনগণের জন্য যেই আমাদের ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ড, তারপরে সর্বোপরি চাঁদপুরের উন্নয়নের জন্য যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করার জন্য আমরা জনগণের ধারে ধারে বলছি। আমরা আশা করি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি আমরা সেটা পূরণ করব, জনগণও আমাদের প্রত্যাশা পূরণ করবে। মৌলিক সমস্যাগুলো যদি একটু বলতেন যে চাঁদপুরে স্থানীয়রা কি এক নম্বরে হচ্ছে আমাদের চাঁদপুরের নদী ভাঙ্গন। চাঁদপুরের নদী ভাঙ্গনকে স্থায়ী বাদ দিতে হবে। আমাদের পুরান বাজার থেকে চরবরি পর্যন্ত নদীর পাড় দিয়ে আমাদের যে ওয়াকওয়ে করার যে আমরা চিন্তা ভাবনা করতেছি সেটা আমরা করব। সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে চাঁদপুর শহরের যানজটকে আমাদের অবশ্যই নিরসন করতে হবে। সেই প্রকল্প চিন্তা অনুযায়ী আমরা ইচুলি ঘাট দিয়ে একটি ব্রিজ করার চিন্তা ভাবনা করতেছি এবং এখান থেকে শুরু করে আমাদের একদম এই হাসপাতালের সামনে দিয়ে এক রাস্তা হয়ে একদম পুরান বাজার ইচুলি ঘাট দিয়ে যাতে ওই ব্রিজে চলে যেতে পারে, তাইলে চাঁদপুরের অনেক যানজট ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার বাম পাশে উপস্থিত আছেন অ্যাডভোকেট শাহজাহান খান, আপনার কাছে একটু জানতে চাইব জামায়াতে ইসলামীর জন্য এই নির্বাচনটা একটু ভিন্নতর হতে পারে, কারণ হচ্ছে যে আপনারা অন্যতম একটি বড় দল বাংলাদেশে, কিন্তু এইবারের যে নির্বাচন এইখানে আপনারা আসলে ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ধন্যবাদ। আমরা চাঁদপুর পদ্মা মেঘনা ডাকাতিয়ার এই কোরালগাছের অঞ্চল চাঁদপুর জেলা ইলিশের বাড়ি খ্যাত এই জেলার আজকে এই নির্বাচনী টকশো থেকে এখন চ্যানেলের মাধ্যমে চাঁদপুর জেলাবাসী সহ যারা সংযুক্ত আছেন আমরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ। আসলে ঠিকই বলেছেন যে নির্বাচনের একটা আশা আকাঙ্ক্ষা দেশের মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। আসলে দীর্ঘ সময় দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোটের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা আশা করি 2026 সালে যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তুমুল প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে এবং
বিশেষ করে এই দেশের যুব সমাজ, যাদেরকে আমরা জেন জি বলি, বিগত সময়ে তারা ভোট দিতে পারে নাই। একটা সমীকরণ আসছে প্রায় 4,60,00,000 উপরে যুব সমাজ আছে যারা ভোট দিতে পারে নাই। এই যুব সমাজরা ভোট দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। আমরা আশা তাদেরকে করি আপনারা টানার জন্য আসলে কি বলছেন? আমরা তাদেরকে টানার জন্য আসলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যেই 24-এর যে আন্দোলনের মূল সূচনা ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, সেই স্লোগানকে ধারণ করে আমরা দ্বিধা বিভক্তি নয়, আমরা সকলে মিলে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, যুব সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আশা করছি, আমরা তাদের কাছে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আশা করছি যে আমরা যদি পাওয়ারে আসতে পারি, জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, তাহলে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করব, যেখানে আসলে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো ধরনের লুণ্ঠন থাকবে না, দখলদারিত্ব আপনাদের থাকবে না। চাঁদপুরে কি এই সমস্যাগুলো আছে কিনা? চাঁদপুরে খুব বড় সমস্যা হলো নদী ভাঙ্গন সমস্যা। পাশাপাশি আমাদের এখানে আপনারা জানেন যে চাঁদপুর মেডিকেল কলেজ আছে, স্থায়ী ক্যাম্পাস নাই। চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, স্থায়ী ক্যাম্পাস নাই। তাছাড়া চাঁদপুরে আমাদের বেসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য একটি পরিকল্পনা সহ আমাদের মেগা পরিকল্পনা রয়েছে। আমরা সেই পরিকল্পনা যদি আমাদের চাঁদপুরবাসী ক্ষমতা ভোটের মাধ্যমে প্রয়োগ করে, আমরা বিশ্বাস করি সকলকে সাথে নিয়ে আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার সর্বডানে আছেন এনসিপির প্রতিনিধি, আপনার কাছে একটু জানতে চাবো, একটু মাইকটা যদি একটু হস্তান্তর করেন ওনার কাছে, যে একটু যদি বলেন যে আপনারা শুরু করেছেন রাজনীতির মাঠে নির্বাচন, আপনাদের প্রথম এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বলা যেতে পারছে, কেমন দেখছেন নির্বাচনের মাঠ আপনারা? জি ধন্যবাদ। আজকের এই এখন টিভির চ্যানেলে এই আলোচনায় আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা আসলে আমাদের রাজনীতির প্রথম নির্বাচনে আমরা দেখতেছি যে নির্বাচনটি একটি ডিজিটালাইজ নির্বাচনই হচ্ছে। তো সেক্ষেত্রে মানুষের দ্বারে দ্বারে এই বিভিন্ন দল তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেমন কার্ড বা বিভিন্ন বিষয়ে। আমরা নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমরা চাই যে আমরা কোনো কার্ড বা কোনো নিম্নমানের কোনো প্রতিশ্রুতিতে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী যে আমরা আত্মকর্মসংস্থান তৈরির কোনো প্রক্রিয়া আছে কিনা সেই ধরনের প্রতিশ্রুতি আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে এই নতুন বাংলাদেশে মানুষকে বড় হওয়ার স্বপ্ন দেখাবে, কিভাবে মানুষ উন্নতভাবে তার জীবনযাপন করবে এবং তার নিজস্ব স্বকীয়তায় সে দাঁড়াবে। তার পরবর্তী প্রজন্মকে কোনো ধরনের কার্ড, কোনো ধরনের অফার দিয়া, কোনো কিছুর আশ্বাস দিয়া আমরা মানুষকে এই ভোটের মাঠে আনতে চাই না। আমরা চাই যে মানুষ তার নিজস্ব, আমাদের বিশেষ করে জেনজি, তাদের জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করার জন্য তারা হা ভোটের ক্যাম্পেইন অনেক দলই করছে না। আমরা চাই যে এই জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করার জন্য সবাই হা ভোট করুক, এবং এই হা ভোটের জন্য এই তরুণ প্রজন্ম সবাই উদ্গ্রীব রয়েছে যে সবাই যাতে হা ভোট দিয়ে তাদের এই জুলাই অভ্যুত্থানকে একটি আইনি কাঠামোতে নিশ্চিত করতে পারে। থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার বামে চলে যাব, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুজদি, একটু আপনার কাছে জানতে চাবো যে গণমাধ্যম কর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, এই নির্বাচনের রাজনৈতিক দলগুলোর যে প্রচারণা চলছে চাঁদপুরে, এই প্রচারণার আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা যে রাজনৈতিক দলগুলোর যে ইশতেহার, সেই ইশতেহারে ভোটারদের যে চাওয়া পাওয়া সেটি ফুটে উঠছে কিনা? ধন্যবাদ। আমি সোহেল রুশদি, সভাপতি চাঁদপুর প্রেস ক্লাব। প্রথমে এখন টিভির কে ধন্যবাদ জানাচ্ছি এই চাঁদপুরে একটি ভালো এই ব্যতিক্রম একটি আয়োজন করার জন্য। বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন দলের এখানে অন্যতম নেতারা আছেন, তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। জাতীয় ইশতেহারের পাশাপাশি চাঁদপুরে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ওয়াদা করছে। তো আমি কিছু সমস্যা তুলে ধরছি ওনাদের প্রতি, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। চাঁদপুরে এটা ঠিকই বলেছেন যে চাঁদপুর নদী ভাঙ্গন কবলিত এলাকা। এটা ব্রিটিশ আমলতে নদী ভাঙতে ভাঙতে চাঁদপুর হামসর মানচিত্রটা ছোট হয়ে আসছে। তো এটা একটা স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এটা দীর্ঘদিনের দাবি, স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য এটা চাঁদপুরবাসীর একটি বড় দাবি। চাঁদপুর এই বড় সেচিয়ান মূলহেড ডাকাতিয়া পদ্মা মেঘনা মূলহেডে একটি পর্যটন নগরী করার জন্য কিন্তু দীর্ঘদিনের দাবি রয়েছে। জনাব রুশদি, 10 সেকেন্ডে যদি একটু শেষ করেন। আচ্ছা, পর্যটন নগরী করার জন্য একটা দাবি আছে। চাঁদপুর কুমিল্লা মহাসড়কে 4 লেন করার দাবি দীর্ঘদিনের, এটা দীর্ঘদিনের দাবি।
তারপর আপনার রেল সড়কটা অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু জনবল সংকটের কারণে প্রায় স্টেশনগুলো বন্ধ রয়েছে। এবং ট্রেন এখান থেকে চাঁদপুর থেকে কক্সবাজার ট্রেন চালুর দাবি আছে অনেক দিন যাবৎ। চাঁদপুর থেকে কক্সবাজার ট্রেন জি। দাবি আসছে, আরো অনেক দাবি রয়েছে। আমরা সড়ক জানবো আরো অবকাঠামো- আপনার কাছ থেকে জি, আবার thank ফিরবো। you very আমরা much. একটা বিরতিতে যাব। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ইতোমধ্যেই আমরা আলোচকদের কাছ থেকে শুনেছি যে চাঁদপুরের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা, শহরের যানজট, নদী ভাঙন সহ বেশ কিছু সমস্যার কথা উঠে এসছে। এই মুহূর্তে আমরা এই চাঁদপুরবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব যে তাদের কোনো প্রশ্ন প্রার্থীদের কাছে কিংবা রাজনৈতিক দলগুলোর কাছে রয়েছে কিনা। শুরুতেই যদি একটু আপনার কাছে আসি, যে একটু যদি দাঁড়ান, যে একজন চাঁদপুরবাসী হিসেবে আপনাদের কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, এবং যে ইশতেহার আসছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেটাতে আপনাদের প্রতিফলন আসছে কিনা? ধন্যবাদ এখন টিভিকে। আসলে চাঁদপুরে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীর ইশতেহারে আমি বিএনপির ইশতেহারটাকে গ্রহণযোগ্য মনে করছি। কারণ চাঁদপুরবাসীর দীর্ঘদিনের যে সমস্যাটা, রাস্তার সমস্যা, যানজটের সমস্যা এবং বেকারত্ব সমস্যা, তাদের ইশতেহারে চাঁদপুর ও হাইমসেলে দুটি ইপিজেড করার পরিকল্পনা করেছে, যেটা চাঁদপুরবাসীর জন্য অবশ্যই লাভবানজনক। এবং রিভার ড্রাইভে যে রাস্তার পরিকল্পনা করেছে, এতে চাঁদপুরের একটি পর্যটন নগরী হিসাবে সৌন্দর্যও হবে এবং মানুষের যানজটই বাড়বে। হ্যাঁ, অবশ্যই। আমাকে শাহজাহান ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষার্থীদের নিয়ে কাজ করতেছে এবং শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার বিভিন্ন প্ল্যানিং করছে। সেখানে আজকে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি, আলামিন একাডেমির মতো একটি স্কুলে তারা তাদের লিফলেট, ব্যানার এবং একটা দলীয় কার্যালয়ের মতো প্রচার করতেছে। এটা কি শিক্ষার গুণগত মান নষ্ট করতেছে কিনা সেটা জানতে চাই আর কি। আমরা উত্তর জানতে চাইবো, এবং আমার এই পাশ থেকে আমরা একজনের সাথে একটু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, যে আপনি যদি একটু বলেন যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমন্ত্রিত অতিথিদের কাছে, এবং কোনো মতামত যদি থাকে 1 মিনিট একটু বলুন। আচ্ছা, আমাদের বর্তমানে চাঁদপুরে তেমন মানে সমস্যাগুলো থেকে আমাদের গ্রামে বা বিশেষ করে মেঘনাপাড়ের মানুষদের সব থেকে একটা বড় সমস্যা, কারণ বড় সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে নদী ভাঙ্গন। যে আমাদের যে মেঘনা যে ভয়াবহ নদী ভাঙ্গন, মানে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনের কারণে এই নদী ভাঙ্গনটা ঘটে থাকে। শুধু মেঘনা না, ডাকাতিয়ার এপাশ যে কিছু চর জমা হয়েছে, আবার সামনে গেলে দেখা যায় কিছু জায়গায় মানুষের কৃষি জমি ভেঙে যাচ্ছে। তো আমাদের যে প্রার্থী আছে, বিশেষ করে 11 দলীয় জোট বা জাতীয়তাবাদী দল যারাই আছে, তারা এই ভাঙ্গন নিয়ে তারা কিভাবে একটা সলিউশন দেবে। কারণ বিগত সময় স্পেসিফিক প্ল্যান চাচ্ছেন আপনি? জি, স্পেসিফিক প্ল্যান। কারণ বিগত সময়ে অনেক এমপি, অনেক মন্ত্রী অনেক কথা বলে গেছে যে আমরা এই করব সেই করব, কিন্তু এখন পর্যন্ত মানে কার্যত কোনো ফলাফল পায়নি। সো সেই ক্ষেত্রে আপকামিং যারা এমপি হবেন বা সংসদে যাবেন, তারা আমাদের এই সমস্যাটা কিভাবে সলিউশন আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এর উত্তরে চলে যাব। শুরুতেই যদি বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন জনাব শফিকুজ্জামান, আপনার কাছে যদি একটু আসি, যে আপনার যে প্রশ্নটি ছিল, যে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা যে এই নদী ভাঙন রোধ, এবং একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এই সিন্ডিকেটটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করার প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ। বালু উত্তোলনের যে বিষয়টি, সেখানে আমাদের চাঁদপুরের সাবেক মন্ত্রী দীপুমণি এই বালু উত্তোলনের কাজ শুরু করে ওনার লোকজন দ্বারা। বিশেষ করে বালু খেকু সেলিম চেয়ারম্যানের নাম তো আপনারা অনেকেই জানেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমরা চাঁদপুরের এই বালু উত্তোলন চিরতরে বন্ধ করে দিব। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্গীকার। কারণ বালু উত্তোলনের কারণে আমাদের এই নদী ভাঙ্গন খুব দ্রুত বেড়ে গেছে। এটাকে আমরা অবশ্যই এটা যেভাবে হোক রোধ করব। আরেকটি বিষয়, আমাদের তারেক রহমান 25 তারিখে পার্টির চেয়ারম্যান কুমিল্লাতে এসছেন। সেখানে আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী 3-এর জনাব শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্য রেখেছেন। সেখানে এই বক্তব্যের অল্প সময়ের মধ্যে উনি চাঁদপুরে চেয়ারম্যানের কাছে চাঁদপুরের কর্মসংস্থানের কথা বলেছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন, চাঁদপুরে যত উন্নয়ন হয়েছে, সমস্ত উন্নয়ন হয়েছে বিএনপির মাধ্যমে। যেমন এই বিসিক, এটা আমরা 1991 সালে আমাদের তৎকালীন এমপি আবদুল্লাহ সাহেব এটা চালু করেন।
আপনি জেনে শাহতলী ফিডার রোড চাঁদপুরে প্রথম পৌরসভার বাইরে কার্পেটিং রোড। আপনার উত্তরটা আমরা পেয়েছি। হ্যাঁ, 10 কার্পেটিং সেকেন্ড, রোড 10 একমাত্র সেকেন্ড। এই শাহতলী এবং বহরিয়া বাজার পর্যন্ত এই কার্পেটিং রোড এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি করেছেন। বিএনপির দ্বারা চাঁদপুরে যা উন্নয়ন হয়েছে বিএনপির দ্বারা হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব এমপি হলে তার দ্বারা উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমার বাম পাশে চলে যাব। জনাব শাহজাহান খানের কাছে আমাদের একজন দর্শক প্রশ্ন রেখেছেন যে মাইকটা যদি একটু নেন, যে শিক্ষার মান নিয়ে, এবং তিনি হয়তো একটি ঘটনার উদাহরণ টেনেছেন, আপনি শুনেছেন হয়তো, এর কোনো জবাব আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, উনি বলেছিলেন যে নির্বাচনী আচরণ বিধিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে কিছু পোস্টার লিফলেট পাওয়া গেছে স্কুলের কাছে। আসলে আমি এটা অনলাইনে দেখেছি কিছুক্ষণ আগে। এটা দেখা যায় যে একটা টিনের ঘরের পাশে একটা দেওয়ালের সাথে কিছু আমাদের প্রার্থীর মানে ছোট ছোট যে বিল বোর্ড করা হয়েছে ওগুলি দেখা যাচ্ছে। এটা স্পেসিফিক যে আলামিন একাডেমি এরকম নয়, এটা আসলে অন্য কোনো জায়গার হতে পারে, কারণ আলামিন একাডেমি হলো একটা বিল্ডিং, এখানে কোনো টিনের ঘর নাই। এটা অন্য কোনো জায়গার একটা ছবি দিয়ে হতে পারে, যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা অপপ্রচার করা, প্রথমত এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের চাঁদপুরের উন্নয়নে যে আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমাদের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, উনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন 2014 সাল থেকে, উপজেলার উন্নয়নে অবদান রেখেছেন। চাঁদপুরের মূল সমস্যা হলো নদী বাঙ্গন থেকে স্থায়ী বাঁধ, একটা স্থায়ী বাঁধ যদি আমরা নির্মাণ করতে পারি, সরকারের আল্লাহ চায় তো যদি আমরা সরকারে আসি অথবা যারাই সরকারে আসে আমাদের সহযোগিতায় একটা স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারলেই চাঁদপুরবাসীকে এই সমস্যা থেকে রক্ষা করা যাবে। সর্বশেষ আমি বলতে চাইবো যে আগামী 31 তারিখ হাসান আলী স্কুল মাঠে আমাদের সেক্রেটারি জেনারেল আগমন আছে। বিশাল সমাবেশ থেকে আমাদের এই 3 আসনের আমরা পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করবো ইনশাআল্লাহ। তো সকলের দাওয়াত থাকলো। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। আমি আমার সর্বডানে একটু চলে যাব এনসিপি নেতা মোহাম্মদ মাহবুব আলমের কাছে। আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে নির্বাচন চলে আসছে সামনে, আপনারা জোটের অংশ হিসেবে আপনাদের যিনি জামায়াত ইসলামী যারা প্রচারণা চালাচ্ছেন তাদের কাছে আপনারা কিভাবে সহযোগিতা পৌঁছে দিচ্ছেন, একটু যদি বলেন আমাদের। জি ধন্যবাদ। আমাদের জোটের 11 দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, আমরা 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে আমরা সক্রিয়ভাবে তার কার্যক্রম করছি। আমরা 2টি ভোট চাচ্ছি, আমাদের প্রার্থীও 2টি ভোটই চায়, তার নিজের মার্কার একটি ভোট চায়, এবং আমাদের যে অস্তিত্বের লড়াই হা ভোট জুলাই অভ্যুত্থানের, সেই হা ভোটের ক্যাম্পেইন উনি প্রকাশ্যে চায়। এজন্য আমরা সক্রিয়ভাবে আমাদের এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, আমাদের চাঁদপুর জেলার যত ধরনের আন্দোলনের, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে এটা তো সবাই তার জন্য চায়। এটা তো বিএনপির এর আগে এখানে এমপি ছিল এবং তাদের অনেক নেতা এখান থেকে নির্বাচন করে গেছে। আপনাদের ভবিষ্যৎ কি বলছে? আপনারা কি মনে করছেন যে এবার নির্বাচিত হয়ে আসতে পারবে আপনাদের জোট এই এলাকা থেকে? আমরা বিশ্বাস করি যে আমাদের 11 দলীয় জোট এবার বাংলাদেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। আমি আমার সর্ববামে আপনার কাছে চলে যাচ্ছি জনাব সোহেল রুজদি। আপনার কাছে সবশেষ প্রশ্ন থাকবে, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো যে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইশতেহার দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা বাস্তবিক অর্থে নির্বাচিত হওয়ার পরে সেই বিষয়টা আর দেখি না। আপনি কি মনে করছেন যে এই নির্বাচনের পরে কি একই ঘটনা ঘটবে কিনা? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমাদের প্রধান দলের যারা নির্বাচনে করছে সেই দলের প্রতিনিধি এখানে বক্তব্য রেখেছেন। আমরা মিডিয়া থেকে, আমরা চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বশেষ একটা সাংবাদিক সমাবেশ এবং অভিষেক অনুষ্ঠানে প্রায় দলের সভাপতি সেক্রেটারি গিয়েছেন, ওখানে স্থানীয় সমস্যা নিয়ে ওনারা বিভিন্ন অঙ্গীকার করেছেন। তো আমরা চাইব, সাধারণ জনগণ চায় যে ওনারা যে নির্বাচনী যে ইশতেহার দিয়েছেন জাতীয়ভাবে এবং স্থানীয় সমস্যা নিয়ে যে প্রার্থীরা অঙ্গীকার করেছেন, অঙ্গীকারগুলি যাতে নির্বাচনের পরে যেই সরকার গঠন করবে সে যাতে বাস্তবায়ন করে, এটা আমরা অঙ্গীকারটা বাস্তবায়ন চাই, যাতে জনগণ যাতে সুবিধা পায়। দীর্ঘদিন পর একটা নির্বাচিত সরকার আসতেছে, 12 ফেব্রুয়ারি মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, মানুষ ভোট দেবে এবং মানুষ চায় যে নির্বাচনী ইশতেহার এবং স্থানীয় যে অঙ্গীকারগুলি বাস্তবায়ন করবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক শুনছিলেন আপনারা যে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের যে চাঁদপুরবাসী রয়েছেন তাদের কি সমস্যাগুলো ছিল। আগামীকাল আপনাদের সাথে একই সময় দেখা হবে কুমিল্লা থেকে। কুমিল্লাবাসী আপনারা প্রস্তুত থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।